দর্শক আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রুবায়েত হাসান। আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম। সারা দেশে নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ প্রতিনিধি দল, দেবে না কোনো মতামত ও পরামর্শ। পুরনো বন্দোবস্তকে লাল কার্ড দেখানোর আহ্বান জামায়াতের, কাল বিএনপির ইশতেহার। আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় 6 জনের মৃত্যুদণ্ড, 9 জনের বিভিন্ন মেয়াদের সাজা। পল্লবীতে একই পরিবারের 4 জনের মরদেহ উদ্ধার, তদন্তে জানা যাবে কারণ, বলছে পুলিশ। এবারে পুরো আয়োজন। নির্বাচনে 64টি জেলায় ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দল কাজ করবে, তবে নির্বাচন নিয়ে কোনো ধরনের মতামত, পরামর্শ বা সংশোধনী দেবে না, এমনটাই জানিয়েছেন ইইউ পর্যবেক্ষক দলের প্রধান ইভার্স ইজাবস। এছাড়া নারী ও সংখ্যালঘু সহ সকলের ভোট প্রয়োগে সমান সুযোগের প্রত্যাশা করেছেন তিনি। এদিকে অপতথ্য প্রচার রোধে মেটার সঙ্গে আলোচনা চলছে উল্লেখ করে ইসি সচিব জানিয়েছেন, এরই মধ্যে 116টি আসনে ব্যালট পাঠানো হয়েছে। দরজায় কড়া নাড়ছে বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের জন্য এরই মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। 1.5 যুগ পর এবার ইউরোপীয় ইউনিয়ন সরাসরি নির্বাচন পর্যবেক্ষণ করছেন। এরই ধারাবাহিকতায় বিকেলে নির্বাচন ভবনে সিইসির সাথে বৈঠক করেন পর্যবেক্ষক দল। পরে প্রতিনিধি দলের প্রধান জানান, সারা দেশে নির্বাচন পর্যবেক্ষণ করলেও কোনো মতামত দেবেন না তারা। ইউরোপীয় ইউনিয়ন আশা করছে বাংলাদেশে একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে। 300 আসনে নির্বাচনী পরিবেশ নিয়ে 64 জেলায় পর্যবেক্ষণ করবে ইইউ। আগামী নির্বাচনে নারী, সংখ্যালঘু সহ সকল সম্প্রদায়ের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রত্যাশা করে ইইউ। আইন শৃঙ্খলা পরিস্থিতি, মিথ্যা, ভুল ও অপতথ্য নিয়েও ইসির সাথে কথা হয়েছে। নির্বাচন কমিশনের সচিব বলেন, অপতথ্য রোধে মেটার সাথে আলোচনা চলছে। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে কাজ করছেন বলেও জানান তিনি। ওনারা জানতে চেয়েছিলেন যে আমরা মেটা সাথে কোনো আলোচনা করেছে কিনা বা হচ্ছে কিনা। তো আমরা হ্যাঁ, আমরা মেটার সাথে আলোচনা করেছি এবং আমরা কথা বলছি এবং দেখি, আমরা আশা করি যে মেটা আমাদের এই ব্যাপারে সহযোগিতা করবে। তিনি আরো জানান, এখন পর্যন্ত 116টি আসনে ব্যালট পাঠানো হয়েছে। আগামী 7 তারিখের ভিতরে ইনশাআল্লাহ বাকি ব্যালটগুলো পৌঁছে দিতে পারবো। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। পুরনো বন্দোবস্তকে লাল কার্ড এবং নতুন বন্দোবস্তকে স্বাগত জানাতে দাঁড়িপাল্লায় ভোট চেয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেছেন, ক্ষমতায় গেলে ভোটারদের ন্যায্য অধিকার বুঝিয়ে দেবেন তারা। বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীতে নির্বাচনী জনসভায় এসব কথা জানিয়েছেন জামায়াত আমির। চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে জামায়াতের নির্বাচনী জনসভায় অংশ নিতে বৃহস্পতিবার সকাল থেকেই কলেজ মাঠে আসতে শুরু করেন জামায়াতের নেতাকর্মী ও সমর্থকেরা। নারীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। জনসভায় জামায়াতের আমির বলেন, প্রতিটি নদী যেখানে বাদ দিলে বাংলাদেশ তার পানির ন্যায্য অধিকার বুঝে পাবে, সেখানেই বাদ দেওয়া হবে। দাঁড়িপাল্লায় ভোট দিলে ভোটারদের ন্যায্য অধিকার বুঝিয়ে দেওয়া হবে বলেও জানান তিনি। যেখানে বাদ দিলে, ব্যারেজ দিলে বাংলাদেশ পানি পাবে, সেখানেই ব্যারেজ নির্মাণ করা হবে ইনশাআল্লাহ। আমরা ঘোষণা দিয়েছি, পুরো উত্তরবঙ্গকে আমরা কৃষি শিল্পের রাজধানীতে পরিণত করব। যেখানে বিশ্ববিদ্যালয় দরকার সেখানে বিশ্ববিদ্যালয় হবে, যেখানে সংরক্ষণাগার দরকার সেখানে হবে, যেখানে পরীক্ষাগার দরকার, গবেষণাগার দরকার সেখানে গবেষণাগার গড়ে তোলা হবে। ইনকিলাব, ইনকিলাব। পরে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন জামায়াতে আমির। বলেন, ভোট ডাকাত, ভোট চোর, ভোট ইঞ্জিনিয়ার কাউকেই কোনো ছাড় দেওয়া হবে না। কোনো ভোট ডাকাত, ভোট চোর, ভোট ইঞ্জিনিয়ার কাউকে আমার কোনো ছাড় নেই। শিলা মজবুত করে, হাত শক্ত করে আমাদেরকে দাঁড়াই যেতে হবে এবং আমরা ইনশাল্লাহ পারবো। ইনশাল্লাহ আমাদেরকে পারতে হবে, না হয় বাংলাদেশ হেরে যাবে। এদিন নওগাঁ ও নাটোরে জনসভায় অংশ নেন জামায়াতে আমির। স্বস্তিকা সিংহ, দীপ্ত, বার্তা কক্ষ। আগামীকাল নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে
বিএনপি, এমনটাই জানিয়েছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার যৌথ সভা শেষে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা জানিয়েছেন। রিজভী বলেন, শুক্রবার বিকেল 3টায় হোটেল সোনারগাঁওয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে এই দলটির পক্ষ থেকে। 8 ফেব্রুয়ারি দুপুর 2টায় বিএনপির শেষ জনসভা অনুষ্ঠিত হবে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শেষ জনসভা সফল করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ঢাকা ও আশপাশের প্রার্থীরা এতে উপস্থিত থাকবেন। প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে আগামীকাল 3টায় এই বিএনপির নির্বাচনী যে ইশতেহার, সেই ইশতেহার ঘোষণা করা হবে। 8ই ফেব্রুয়ারি রবিবার হচ্ছে সর্বশেষ জনসভা, যেখানে প্রধান অতিথি হিসেবে দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব উপস্থিত থাকবেন। এদিকে নির্বাচনে ভোট কারচুপির আশঙ্কা প্রকাশ করেছেন ঢাকা 8 আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে রাজধানীর মোতালেব প্লাজায় এক মতবিনিময় সভায় তিনি এমন আশঙ্কা প্রকাশ করেছেন। জিয়া রহমান স্বাধীনতা ঘোষণা দিয়েছেন, এই কথা আওয়ামী লীগ মানতে পারত না। এখন যারা আছে তারা স্বাধীনতা ঘোষণা দিয়েছে জিয়া রহমান, এটাও তারা মানতে চায় না, কারণ তারা ভাবতে চায় যে এদের স্বাধীন না। একটি দল ইসলামের নাম দিয়ে ইসলামের নাম বিক্রি করে তারা ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে ব্রিটিশের সঙ্গে চুক্তি করে। জুলাই গণঅভ্যুত্থানে আশুলিয়ায় 5 মরদেহের সঙ্গে জীবিত একজনকে পোড়ানো সহ 7 জনকে হত্যা মামলায় 6 জনের মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। এছাড়া 7 জনকে যাবজ্জীবন ও 2 জনকে 7 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলায় রাজসাক্ষী হিসেবে ক্ষমা পেয়েছেন আফজালুল হক। 2024 সালের জুলাই গণ অভ্যুত্থান দেশের ইতিহাসে মর্মান্তিক এক অধ্যায়। ওই বছরের 5 আগস্ট সাভারের আশুলিয়ায় পুলিশের গুলিতে নিহত হন 6 তরুণ। পরে তাদের মরদেহ আগুনে পুড়িয়ে দেয়া হয়। জানা যায় ঘটনার সময় একজন জীবিত ছিলেন, কিন্তু তাকেও মরতে হয় আগুনে। ওই ঘটনার একাধিক ভিডিও পরে প্রকাশ্যে এলে তোলপাড় তৈরি হয়। বর্বর এই হত্যাকাণ্ডের মামলায় আসামি করা হয় 16 জনকে, যার মধ্যে কারাগারে আছেন অর্ধেক। আলোচিত এই মামলার রায় হয় বৃহস্পতিবার, যেখানে সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম সহ 6 জনের মৃত্যুদণ্ড ও বাকিদের বিভিন্ন মেয়াদে সাজা দেয় ট্রাইব্যুনাল। রাজসাক্ষী হিসেবে ক্ষমা পেয়েছেন আশুলিয়া থানার সাবেক এসআই শেখ আফজালুল হক। এই মামলায় যাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তারা হলেন তৎকালীন স্থানীয় এমপি সাইফুল ইসলাম, ওসি আশুলিয়া থানা AFM শায়েদ রনি, আব্দুল মালেক এসআই, ASI বিশ্বজিৎ সাহা, কনস্টেবল মুকুল চোকদার এবং যুবলীগের সদস্য রনি ভূঁইয়া। রায়ের পর উচ্চ আদালতে যাওয়ার কথা জানান আসামি পক্ষের আইনজীবীরা। আমাদের এই মামলা প্রসিকিউশন পক্ষ ভীষণভাবে প্রমাণ করতে ব্যর্থ হওয়ার পরও আমরা এই বিচারে আমরা এই যে রায় দিয়েছে এই রায়ে আমরা ভীষণভাবে সংক্ষুব্ধ। আমরা অবশ্যই রায়ের বিরুদ্ধে আপিল করব এবং আমাদের পরামর্শ থাকবে দ্রুত আমরা কপি পাওয়ার সাথে সাথেই আমরা অ্যাপিলেট ডিভিশনে যাব। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ এটি প্রথম জুলাই গণ অভ্যুত্থানের মামলার রায়। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজধানীর পল্লবীর কালশিতে একই পরিবারের 4 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে এক দম্পতি ও তাদের 2 শিশু সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা বলছেন 2 সন্তান স্ত্রীকে হত্যার পর আত্মহত্যা করেছেন মোহাম্মদ মাসুম। পুলিশ জানায় ময়নাতদন্তের পর ঘটনার মূল কারণ জানা যাবে। পল্লবী থানার মিরপুর 11 এলাকার ওয়াবদা বিহারি ক্যাম্প। বৃহস্পতিবার দুপুরে ক্যাম্পের 4তলা ভবনের নিচতলায় একটি বাসা থেকে উদ্ধার করা হয় 4টি মরদেহ। নিহতরা হলেন মাসুম, তার স্ত্রী সুমি এবং তাদের 2 সন্তান মিনহাজ ও আসহাব। স্থানীয়রা জানায় ফ্যানে ঝুলেছিল মাসুমের মরদেহ, পাশের বিছানায় পড়েছিল তার স্ত্রী ও 2 শিশু। ওর বাবাকে ফাঁসিতে ঝুলানো ছিল আর 3টা লাশ নিচে ছিল, মা আর 2টা বাচ্চাকে নিচে ছিল। গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলো, নিজের 2টা মেয়েকে নিয়ে আত্মহত্যা করলো। তো শোনার পরে আমি আসলাম, দেখলাম 4টা লাশ রাখা এদিকে। স্বজনদের দাবি, অভাব অনটনে স্ত্রী ও সন্তানদের বিষ খাইয়ে হত্যার পর নিজে আত্মহত্যা করেন মাসুম।
রিক্সা চালাতেন, প্রথমে মানে সংসার চালানোর জন্য টেলার্সে কাজ করেছে, ব্যবসাও করেছে, বাইরে যাওয়ারও কথা ছিল কিন্তু পারে নাই। কোনো সমস্যা নেই, এটা পারিবারিকভাবেই ঝামেলাটা, এটা বাহিরের কোনো ঝামেলা না। যেহেতু উনি 5 ওয়াক্ত নামাজে ছিলেন, কারোর সাথে কোনো দ্বন্দ্ব গীতাবোধ কারোর সাথে উনি ছিল না। উনি নিজেই অটো চালাতেন, নিজেই সংসার নিজেই উপার্জন করতেন, একাই মানুষ, উনি নিজেই চলতেন। পুলিশ জানায় দীর্ঘদিন আর্থিক সংকটে ভুগছিল পরিবারটি। প্রাথমিক তদন্তে আত্মহত্যা ধারণা করা হচ্ছে। আমরা এটা আত্মহত্যাজনিত একটি ঘটনার সত্যতা প্রাথমিকভাবে পেয়েছি। এতে আরও অনুসন্ধান চলছে এবং জব্দকৃত আলামতগুলো আমরা ফরেনসিক রিপোর্ট কালেকশনের প্রক্রিয়া চালাবো। মরদেহগুলো ময়না তদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। আলোয়ান খান, দীপ্ত সংবাদ, ঢাকা। প্রতিবন্ধী ব্যক্তিদেরও নির্বাচনে ভোট দেওয়ার অধিকার রয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রতিবন্ধীরাও যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের প্রতি দাবি জানিয়েছে ডিসেবিলিটি রাইটস ওয়াচ ও টিআইবি। একই সঙ্গে সংসদে কমপক্ষে 1% প্রতিনিধিত্ব রাখাসহ প্রতিবন্ধী মানুষের অধিকার বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর কাছে একগুচ্ছ দাবি জানিয়েছে সংস্থা দুটি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে যে কোনো দেশের ক্ষেত্রে মোট জনসংখ্যার 15% প্রতিবন্ধী। সেই হিসেবে বাংলাদেশে প্রতিবন্ধী মানুষের সংখ্যা অন্তত 2 কোটির বেশি। অথচ বিপুল সংখ্যক এই জনগোষ্ঠীর ভোটাধিকার সহ অন্যান্য মৌলিক অধিকার নিশ্চিতে দেশের রাজনৈতিক দলগুলোর উল্লেখযোগ্য উদ্যোগ বা প্রতিশ্রুতি নেই। ফলে আসন্ন নির্বাচনে প্রতিবন্ধী মানুষরা ভোট দিতে পারবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে। এমন বাস্তবতায় বৃহস্পতিবার রাজধানীতে ডিসেবিলিটি রাইটস ওয়াচ এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি একগুচ্ছ প্রস্তাব তুলে ধরে। দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিগণ ভোট কেন্দ্রে তাদের যে গাইড নিয়ে যাবেন, তারা যা সাথে যাকে নিয়ে যাবেন, তাদের মাধ্যমে যেন তারা ভোট প্রদানের সুযোগ পান। আগামীতে যে দল সরকার গঠন করবে তারা যেন তাদের দায়িত্বের ইনক্লুসিভ একটা সোসাইটি যে গঠন করতে হয়, তাহলে কোনো বৈষম্য থাকতে পারবে না। বক্তারা আরও বলেন, এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলো প্রতিবন্ধীদের নিয়ে কোনো পরিকল্পনা জানায়নি। তারা আশা করেন নির্দিষ্ট এই জনগোষ্ঠীর ভোট প্রদানের অধিকার দেওয়ার মাধ্যমে জুলাই চেতনার বাস্তবায়ন ঘটবে। এবার নির্বাচন কমিশনের সাথে ফুল কমিশনের সাথে একটা সভা হয়েছে, সেখানে আমরা অনেকেই এখানে উপস্থিত ছিলাম। তো সেখানে তারা যে কমিটমেন্টগুলো দিয়েছে সেটা বাস্তব কিনা আমি জানি না, কারণ আমরা কোনো প্রচারণা তারা দেখি না। একটা তারা বলেছিল যে আমরা যারা হুইল চেয়ার পারসন আমাদের জন্য নিচতলা একটা বুথ থাকবে, সেটার প্রচারণা এখন পর্যন্ত নাই। নির্বাচনে সুষ্ঠুভাবে এবং সমান প্রতিযোগিতার ক্ষেত্রে নিষেধ করে যদি নির্বাচন সম্পন্ন করতে হয়, তাহলে প্রতিবন্ধী মানুষের ভোটের অধিকার দেওয়ার সুগম পরিবেশ সৃষ্টি করতে হবে। প্রতিবন্ধী মানুষের অধিকারের আন্দোলন বাংলাদেশের প্রতিটি মানুষের অধিকার আন্দোলনের সাথে মেইন স্ট্রিম বা অন্তর্ভুক্ত করতে হবে, মূলধারা অন্তর্ভুক্ত করতে হবে। তারপরে আমরা আমাদের প্রত্যাশিত জায়গায় যেতে পারবো। সংবাদ সম্মেলনে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা আইন 2013 দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, দ্রুতই নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেছেন। সবচেয়ে দ্রুততম সময়ে হ্যান্ডওভার হবে। এটা যদি দেখা যায় যে 3 দিনের মধ্যে যদি এমন হয় যে ইলেকশন এমপিরা শপথ নিয়েছে, নেওয়ার পরে সংখ্যাগরিষ্ঠ দল লিডারকে ডাকা হচ্ছে যে আপনি আসেন শপথ নেন অ্যাজ এ নিউ প্রাইম মিনিস্টার, আমরা 3 দিনের মধ্যে এটা হয়ে যেতে পারে। মানে 15 ফেব্রুয়ারিতেও হয়ে যেতে পারে, এটা 16 ফেব্রুয়ারিতেও হতে পারবে। আমার মনে হয় না এটা মানে 17-18 ফেব্রুয়ারির পরে যাবে। ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র প্রয়াত শরীফ ওসমান হাদী হত্যার বিচারের দাবি জানিয়েছেন ইনকিলাব মঞ্চ ও তাঁর পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার বিকালে যমুনার সামনে অবস্থান নিয়ে তারা এমন দাবি জানিয়েছেন। বিচার ও জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্তের দাবি জানিয়েছেন তারা। যমুনার সামনে যেতে গেলে পুলিশি বাধায় বাকিরা ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নেয়। এর আগে গত 12 ডিসেম্বর ঢাকার
পল্টন মডেল থানার বক্স কালভার্ট রোড এলাকায় তাকে গুলি করে দুর্বৃত্তরা। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও এভার কেয়ার হাসপাতালের পর সিঙ্গাপুরের চিকিৎসার জন্য নেওয়া হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 18 ডিসেম্বর রাতে মারা যান ওসমান হাদি। শেষ সময়ে সারা দেশে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। সকাল থেকে রাত পর্যন্ত ভোটারদের কাছে যাচ্ছেন নানা প্রতিশ্রুতি নিয়ে। চট্টগ্রাম 6 আসনে বিএনপির প্রার্থী গিয়াসউদ্দিন কাদের চৌধুরী নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে মাদক প্রতিরোধের ঘোষণা দিয়েছেন। পৌরসভার 9 নম্বর ওয়ার্ডে পথসভায় তিনি এমন প্রতিশ্রুতি দেন। এদিকে নারায়ণগঞ্জে 1 আসনে গণ অধিকার পরিষদ মনোনীত প্রার্থী ওয়াসিম উদ্দিন নিজের প্রার্থিতা প্রত্যাহার করে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুকে সমর্থন দিয়েছেন। পঞ্চগড় 1 আসনে সন্ধ্যায় সংক্ষিপ্ত পথসভায় ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করা, শিক্ষাক্ষেত্রে উন্নয়ন, কৃষিক্ষেত্রে উন্নয়ন সহ বিভিন্ন প্রতিশ্রুতি প্রদান করেছেন। এই আসনে প্রতিদ্বন্দ্বী 7 জন প্রার্থীর মধ্যে আছেন 11 দলীয় প্রার্থী এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। লক্ষ্মীপুরে বিএনপি জাতীয় পার্টির 1.5 শতাধিক নেতাকর্মী জামায়াত ইসলামে যোগদান করেছেন। দুপুরে শহরের একটি রেস্টুরেন্টে জেলা জামাতের নেতাকর্মীদের হাতে ফুল দিয়ে যোগদান করেন এই সমস্ত কর্মীরা। অন্তর্বর্তী সরকারের বিদায় বেলায় এসেও বিভিন্ন দেশের সঙ্গে করা চুক্তি পরবর্তী সরকারের জন্য বোঝা হয়ে দাঁড়াবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই কথা বলেছেন। পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, বর্তমান সরকার অনেক ইস্যু এগিয়ে দিচ্ছে যাতে পরবর্তী সরকারের জন্য কাজ করা সহজ হয়। অন্তর্বর্তীকালীন সরকার ভারতের সঙ্গে একটি সম্মানজনক ও নির্বিঘ্ন সম্পর্ক চাইলেও তা কার্যত স্থবির রয়েছে। তিনি প্রত্যাশা করেছেন পরবর্তী সরকারের সময় এই সম্পর্ক স্বাভাবিক হবে। আমরা অনেকগুলি ইস্যুস এগিয়ে দিয়ে যাচ্ছি যাতে সহজ হয় পরবর্তী সরকারের জন্য করা। একটা ফরম্যাট কাঠামো থেকে গেল পরবর্তী সরকার এসে বরং সহজভাবে সেটাকে ফলো আপ করতে পারবে। আসন্ন নির্বাচনে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারকে সবচেয়ে বড় হুমকি বলে মনে করছে বাংলাদেশ সেনাবাহিনী। তবে সবাইকে সঙ্গে নিয়ে অপপ্রচার রুখতে প্রস্তুত তারা। এছাড়া অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে প্রস্তুত রয়েছে সেনাবাহিনী। রাজধানীতে ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান সেনা সদরের মিলিটারি অপারেশনস পরিদপ্তরের পরিচালক। সকালে রাজধানীর গুলিস্তানের জাতীয় ফুটবল স্টেডিয়ামে ইন-8 টু সিভিল পাওয়ারের আওতায় নিয়োজিত সেনাবাহিনীর কার্যক্রম পরিদর্শন করেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। এ সময় তিনি নির্বাচন সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। সেই সাথে দায়িত্বরত সেনা সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। পরে ঢাকা মহানগর আর্মি ক্যাম্পে সংবাদ সম্মেলনে ব্রিগেডিয়ার জেনারেল মঞ্জুর হোসেন জানান, এবারের নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে মাঠে থাকবে 1 লাখ সেনা সদস্য। সুষ্ঠু নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতির কথা জানিয়ে তিনি বলেন, এখন পর্যন্ত কোনো ধরনের ঝুঁকি নেই। নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তী সরকারের যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো আছে, অসামরিক প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যম এবং জনগণকে সাথে নিয়ে একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য বাংলাদেশ সেনাবাহিনী অসামরিক প্রশাসনকে সহযোগিতা প্রদানের জন্য সার্বক্ষণিকভাবে প্রস্তুত রয়েছে। নির্বাচনী মাঠে সর্বোচ্চ বল প্রয়োগের বিষয়ে জানতে চাওয়া হলে এই কর্মকর্তা বলেন, সেনাবাহিনী সুশৃঙ্খল একটি বাহিনী। আইনের মধ্যে থেকে পর্যায়ক্রমে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। দেশের সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে পারে এবং তার ভোটটা সে দিতে পারে, এটা নিশ্চিত করা হবে আমাদের অন্যতম দায়িত্ব। আমরা আইনের আওতায় থেকে সেই রুলস অফ এঙ্গেজমেন্ট অনুসরণ করে আমরা আমাদের দায়িত্ব পালন করে থাকি। যদি সত্যি কোনো ক্ষেত্রে অতিরিক্ত বল প্রয়োগের প্রয়োজন হয়, তাহলে রুলস অফ এঙ্গেজমেন্টে যে ক্রমান্বয়ে ধারা দেওয়া আছে, যে ক্রমান্বয়ে বল প্রয়োগের মাত্রা বৃদ্ধির একটা প্রক্রিয়া আছে, সেটা অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার রোধে গণমাধ্যমের সহায়তাও চান সেনাবাহিনীর এই কর্মকর্তা। তথ্য নির্ভর সংবাদ আপনারা যদি প্রকাশ করেন, তাহলে এই সকল মিথ্যাচার এবং অপতথ্য প্রচার প্রতিরোধ করা সহজতর হবে। দীপ্ত সংবাদ, ঢাকা। চট্টগ্রাম বন্দরের চুক্তি কোনোভাবেই ঠেকানো যাবে না। যদি কর্মসূচি থেকে আন্দোলনকারীরা সরে না আসে, সরকার হার্ডলাইনে যাবে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন।
এদিকে উপদেষ্টার সঙ্গে আলোচনার পর শুক্র ও শনিবার কর্মবিরতি স্থগিত করেছে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। নৌপরিবহন উপদেষ্টার আগমনকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকেই চট্টগ্রাম বন্দরের ৪ নম্বর গেটে অবস্থান নেন আন্দোলনকারীরা। সকাল 10:30টার কিছু পর উপদেষ্টা বন্দরের গেটে পৌঁছালে তাকে ঘিরে স্লোগান দিতে থাকেন তারা। 11টায় বন্দর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসেন তিনি, তবে কোনো সমাধান ছাড়াই শেষ হয় বৈঠক। পরে দুপুরে আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক হলেও কোনো সমাধান আসেনি। নৌ উপদেষ্টা জানান, হার্ড লাইনে যেতে পারে সরকার। এটা গ্রহণযোগ্য নয়, কারণ এটা মানুষকে কষ্ট দেওয়া। চুক্তি বোধহয় ঠেকানো যাবে না, কিন্তু চুক্তিটা কি লেভেলে হবে সেটা হলো কথা। কোর্টও ওই বক্তব্যের সাথে একমত হয়েছে, অনেক একমত হয়েছে। আশা করি না যে কোনো কিছু চাপায়া দেওয়ার মতো কোনো কিছু এই সরকার করবে। বৈঠকের পরে উপদেষ্টার আশ্বাসের ভিত্তিতে শুক্র ও শনিবার কর্মসূচি স্থগিত করে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। তবে সিদ্ধান্তর পরিবর্তন না হলে আবারও কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি দেন নেতারা। এনসিটি ডিপিওলকে না দেওয়ার জন্য উনি অথরিটি না, ওনার উপরেও রাষ্ট্রের অথরিটি আছে। উনি সরকারের সাথে কথাবার্তা বলে আমাদেরকে যত দ্রুত সম্ভব উনি 2-1 দিনের মধ্যে আমাদেরকে অবহিত করবেন। আরও 5 ক্যাটাগরির শ্রমিক কর্মচারীরা রয়েছে। রমজান সব কিছু বিবেচনা করে আমরা শনিবারের মধ্যে যদি সিদ্ধান্ত না আসে তাহলে রোববার থেকে আমাদের কর্মসূচি পুনরায় চলবে। এদিকে বন্দর ব্যবহারকারীরা জানান, লাগাতার কর্মবিরতির কারণে হাজার হাজার কোটি টাকার ক্ষতির মুখে পড়বেন তারা। ক্ষতি হবে অলরেডি 3 থেকে 3,000 কোটি টাকার মতো ক্ষতি অলরেডি হয়ে গেছে। জনগণের যে কষ্টটা হবে, দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি হবে, এটা কল্পনাতীত। কারণটা হলো যেই ক্ষতিটা হচ্ছে ব্যবসায়ীরা তা ওদের পকেট থেকে দিবে না। এই ড্যামারেজ বলেন সবকিছু কিন্তু আলটিমেট ভোক্তার কারেই পড়বে। বন্দরের নিউমোরিং কন্টেনার টার্মিনাল এনসিটি বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে শ্রমিকদের কর্মবিরতিতে অচল হয়ে পড়েছে চট্টগ্রাম বন্দর। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ। এই বছর 9 ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে 21শে পদকের জন্য মনোনীত করেছে অন্তর্বর্তীকালীন সরকার। বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় এই পদক পাবেন তারা। বৃহস্পতিবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এই প্রস্তাবনা উপদেষ্টা পরিষদ অনুমোদন দিয়েছে। 21শে পদকের জন্য মনোনীত ব্যক্তিরা হলেন চলচ্চিত্রে ববিতা, সঙ্গীতে এলআরবির প্রতিষ্ঠাতা আয়ুব বাচ্চু, সাংবাদিকতায় শফিক রেহমান, চারুকলায় অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুস সাত্তার, স্থাপত্যে স্থপতি মেরিনা তাবাসসুম, লোকজ সংস্কৃতিতে ইসলাম উদ্দিন পালাকার, শিক্ষায় অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার, ভাস্কর্যে তেজস হালদার যশ এবং নৃত্যে অর্থী আহমেদ। এছাড়া প্রতিষ্ঠান হিসেবে সঙ্গীতে ব্যান্ড দল ওয়ারফেস মনোনীত হয়েছেন 21শে পদকে। এবারে একটি শোক সংবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল ও শামসুন্নাহার হলের সাবেক প্রভোস্ট, জাতিসংঘে বাংলাদেশের প্রথম সফরের সদস্য মেহরুন্নেসা চৌধুরী মারা গেছেন। তার বয়স হয়েছিল 94 বছর। আজ রাজধানীর ধানমন্ডিতে নিজের বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীপ্ত টেলিভিশনের সাবেক সিইও ফুয়াদ চৌধুরীর মা মেহরুন্নেসা চৌধুরীর জীবন ব্যাপ্ত ছিল শিক্ষকতা ও সমাজসেবা। 1962 সালে তিনি বরিশাল মহিলা কলেজে প্রভাষক হিসেবে কাজ শুরু করেন। পরবর্তীতে ওই কলেজে অধ্যক্ষ হন তিনি। 1966 সাল থেকে 1967 এই 1 বছর রেডিও পাকিস্তান ঢাকায় তিনি রেডিও প্রডিউসার হিসেবে কাজ শুরু করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের হাউস টিউটর পদে তিনি অভিষিক্ত হন 1967 সালে, পরে হন প্রভোস্ট। এরপর তিনি শামসুন্নাহার হলের প্রভোস্ট হিসেবেও কাজ করেছেন। 1972 সালে প্রখ্যাত আইনজীবী ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে বাংলাদেশের প্রথম জাতিসংঘ সফরে সদস্য হিসেবে তিনি যোগ দেন। টিসিতে স্টুডেন্ট কাউন্সিলর হিসেবেও কাজ করেছেন মেহরুন্নেসা চৌধুরী। তার স্বামী প্রখ্যাত রাজনীতিবিদ আমিনুল হক চৌধুরী। তাঁদের 2 সন্তান ফুয়াদ চৌধুরী ও ফয়সাল চৌধুরী। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও মানবাধিকার সংস্কার বাস্তবায়নে হিমশিম খাচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার, এমন তথ্য জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। গত 4 ফেব্রুয়ারি প্রকাশিত সংস্থাটির বার্ষিক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। এতে বলা হচ্ছে, বিগত শেখ হাসিনা সরকারের আমলে গুম সংস্কৃতি প্রায় বন্ধ হলেও রাজনৈতিক বিবেচনায় গণগ্রেপ্তারের শিকার হয়েছে হাজারো মানুষ। এমনকি বিচার ছাড়াই কারাবন্দী হয়েছেন অনেকেই। রাজনীতিবিদ ছাড়াও অভিনয় শিল্পী, আইনজীবী ও সঙ্গীত শিল্পীদেরও আটক করা হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি। মব সহিংসতা বৃদ্ধি অন্তর্বর্তীকালীন সরকারের বড় চ্যালেঞ্জ বলেও উল্লেখ করা হয়েছে হিউম্যান রাইটস ওয়াচের এই প্রতিবেদনে।
মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই পরমাণু ইস্যুতে পরিস্থিতি শান্ত করতে শুক্রবার ওমানে আলোচনায় বসতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান। রয়টার্স জানিয়েছে, ইরান চেয়েছিল বৈঠকটি ওমানে অনুষ্ঠিত হোক যেন দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ে আগের দফার আলোচনার ধারাবাহিকতা বজায় থাকে। তেহরানের আশঙ্কা ছিল অন্য ভেন্যুতে আলোচনায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সহ অতিরিক্ত ইস্যু যুক্ত হতে পারে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো ছাড় দেবে না বলেও জানিয়েছে তেহরান। আলোচনায় অংশ নিতে পারেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার, বিশেষ মার্কিন দূত স্টিভেন উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। পাকিস্তান সুপার লিগের নিলামের আগেই মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। দলটি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে, এবারের আসরের জন্য বাংলাদেশের বাঁহাতি পেসারের সঙ্গে সরাসরি চুক্তি হয়েছে তাঁদের। নিয়ম অনুযায়ী সরাসরি চুক্তির ক্ষেত্রে অর্থের অঙ্ক প্রকাশ করতে হয়। দলটি জানিয়েছে, মুস্তাফিজুরের সঙ্গে 6,44,00,000 পাকিস্তানি রুপির চুক্তি করা হয়েছে, যা বাংলাদেশি টাকায় 2,81,00,000 টাকার বেশি। বাংলাদেশের পাশে দাঁড়াতে টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান, এমনটা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। বুধবার ইসলামাবাদে মন্ত্রিসভার বৈঠকে তিনি এই মন্তব্য করেছেন। আর বাংলাদেশের পাশে থাকার কথা উল্লেখ করে শেহবাজ শরীফ বলেন, পাকিস্তান খুব ভেবেচিন্তে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। এদিকে নিজেদের অবস্থান পরিষ্কার করায় পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এই ধন্যবাদ জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। দর্শক, এই খবরের সঙ্গে শেষ করছি রাতের দীপ্ত সংবাদ। শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম জানাবো আরেকবার। সারা দেশে নির্বাচন পর্যবেক্ষণ করবে ইউ প্রতিনিধি দল, দেবে না কোনো মতামত ও পরামর্শ। পুরনো বন্দোবস্তকে লাল কার্ড দেখানোর আহ্বান জামাতের, আগামীকাল বিএনপির ইশতেহার। আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় 6 জনের মৃত্যুদণ্ড, 9 জনের বিভিন্ন মেয়াদে সাজা। রাজধানীর পল্লবীতে একই পরিবারের 4 জনের মরদেহ উদ্ধার, তদন্তে জানা যাবে কারণ, বলছে পুলিশ। দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে। আরও তথ্য বিনোদনের জন্য যুক্ত থাকতে পারেন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।